আসসালামু আলাইকুম। আমাকে যদি শোনা যায় একটু ইয়েস বলতে হবে। আমি আপনাদেরকে চালু করে দিলাম। ক্যান ইউ লিসেন মি টিম? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আজকে আমরা যে বিষয়টা ডিসকাস করব তার আসলে সবচেয়ে কঠিন বিষয়। তাই আমরা একটু আস্তে 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 বিষয়টা শিখবো। এখানে আমি আপনাদেরকে আজকে শেখাবো হচ্ছে ম্যাচিং হেডলাইন্স। ম্যাচিং হেডলাইন্স একটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন টাইপ। এবং যদি আপনি স্কিলগুলো ডেভেলপ করতে পারেন তাহলে হোপফুলি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এই কোর্সটার অনেকগুলি স্কিলস লাগে। মজার বিষয় হচ্ছে স্কিলগুলোর একটাও আমরা ছোটবেলা থেকে পড়ি। তাই আমি এটা আপনাদেরকে বলবো যে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে এবং স্কিলগুলো ডেভেলপ করতে। আপনি প্রথমে যদি আমার কথা শুনি না বা আমরা ক্লাস করার পরই আপনি এই কোশ্চেন্স গুলো সলভ করতে যান, সেটা হচ্ছে কি, তাহলে আপনি পারবেন না। তাহলে আমরা একটু যাই দেখি ম্যাচিং হেডলাইন্স বিষয়টা কি। ম্যাচিং হেডলাইন্স বিষয় হচ্ছে, ধরেন আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, প্যাসেজ থাকলো, এটা বিভিন্ন প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ এরকম থাকবে। আর মজার বিষয় হচ্ছে প্যাসেজের সামনে অর্থাৎ প্যাসেজের শুরু আমরা দেখি কোশ্চেন গুলো প্যাসেজের শেষে থাকে। তো এই ক্ষেত্রে প্যাসেজের শুরুতেই কিছু হেডিং দেওয়া থাকবে, রোমান অক্ষর দেওয়া থাকবে 1 2 3 এরকম। আর কোশ্চেন নাম্বার দেওয়া থাকবে 1 2 3 4 5। তো এখানে লেখা থাকলো প্যারা বি। তাহলে কোশ্চেন নম্বর 1 কি, প্যারা বি। তাহলে আমাদের প্যারাগ্রাফ বি তে আসতে হবে। এসে আমাদের এটা একটা টাইটেল সিলেক্ট করতে হবে। এই টাইটেলটা আপনি এখান থেকে চুজ করবেন। ধরুন আপনার মনে হলো এটা হচ্ছে প্যারাগ্রাফ বি টাইটেল, তাহলে অ্যান্সার শিটে গিয়ে আপনি লিখবেন 2। ব্যাস, আপনার উত্তর এইভাবে করতে হবে। এটা জেনারেল বিষয়। তাহলে আমরা যদি একটু বলি যে ম্যাচিং হেডলাইন্সে কি কি এটা ম্যাচিং হেডলাইন্সের বিষয়টা। তার মানে আমরা ইন জেনারেল বলতে পারি ম্যাচিং হেডলাইন্সে আমার হচ্ছে হলো কি টেস্ট হবে, মানে এই টাইটেল লেখার টেস্ট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আসলে কেমব্রিজ বলে? কেমব্রিজ যেভাবেই বলে, কিন্তু এটা ঘুরাই পেঁচাই বলে। চলো দেখি কি ঘুরাই পেঁচাই বলে। ম্যাচিং হেডলাইন্স কোন স্কিলটা টেস্ট হবে? তাহলে ম্যাচিং হেডলাইন্স যে স্কিলটা টেস্ট হবে, কেমব্রিজ বলতেছে এই ধরনের কোশ্চেন্স আপনার অ্যাবিলিটি টেস্ট করবে। কি অ্যাবিলিটি? যে আপনি জেনারেল টপিক বের করতে পারেন কিনা প্যারাগ্রাফের। প্যারাগ্রাফের জেনারেল টপিক আপনি বের করতে পারেন কিনা, এটা প্যারাগ্রাফের জেনারেল টপিক। অ্যান্ড রেকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার ডিফারেন্সটা বের করতে পারবেন। তাহলে ভাই একটা জিনিস খুব ক্লিয়ার দেখেন, আপনার কি কি স্কিল টেস্ট হবে। একটা স্কিল হচ্ছে জেনারেল টপিক অফ প্যারাগ্রাফ, এটা আপনি বের করতে পারবেন। আর একটা স্কিল হচ্ছে কি দেখেন, কোনটা মেইন আইডিয়া এটা চিনেন কিনা। মেইন আইডিয়া এটা চিনেন কিনা, কোনটা সাপোর্টিং আইডিয়া এটা চিনেন কিনা। তারপর হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা আপনি চিনেন কিনা। মানে ওই দুটো জানলেই তো আসলে ডিফারেন্সটা বুঝে যাবে। ডিফারেন্স বোঝা গেছে? তাহলে এটা হলো মেইন স্কিল। এগুলো যে আপনি জেনারেল টপিক অফ দ্য প্যারাগ্রাফ চিনতে পারেন কিনা, মেইন আইডিয়া বুঝতে পারেন কিনা, সাপোর্টিং আইডিয়া কি সেটা চিনতে পারেন কিনা। এটা হচ্ছে মেইন টপিক, এটা মেইন বিষয়। এই দুটো জিনিস জানলেই আপনি পার্থক্য করতে পারবেন দুটোর মধ্যে পার্থক্য। আর আমাদের আসলে এখানে মেইন আইডিয়া নিতে হবে, জেনারেল টপিকটা নেওয়া যাবে না। এবার সাব স্কিল আসে। এগুলো করার জন্য আমাকে কি কি সাব স্কিল ডেভেলপ করতে হবে? একটা হচ্ছে স্কিমিং, ডিফারেন্ট টাইপের স্কিমিং। আর একটা হচ্ছে প্রেডিকশন। আর একটা হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচার। এটা টাইম সেভ করবে। তাহলে এগুলো হচ্ছে সাব স্কিল। এখন আমি এখানে অনেককেই বলতে পারি যে আমি যে কথাগুলো এই পর্যন্ত বললাম এই কথাগুলোর একটার সাথেও পরিচিত না আপনারা। এরকম অনেকেই আছে ক্লাস করতেছে। তার অর্থ কি, আপনি আমার এই ক্লাস করার পর পরে আপনি সলভ করতে চলে যাবেন ম্যাচিং ফিটনেস, যাওয়ার পর আর সলভ পারবেন না, হতাশ হয়ে পড়ে থাকবেন। কেন ভাই? আগে স্কিলটা ডেভেলপ করেন, তারপর চলেন সলভ করে আসি। ঠিক আছে? আচ্ছা, এই সার্ভিসেস গুলো আমার কেন দরকার? এই সার্ভিসেস গুলো আমার দরকার কারণ আমি টাইম সেভ করতে চাই। সাব স্কিলের কাজ হচ্ছে অলওয়েজ টাইম সেভ করে দাও।
আর এগুলো হচ্ছে আমার মেইন স্কিল, এগুলো টাইমে এগুলো পারলেই মেইন স্কিল গুলো পারা যাবে। ওকে, তাহলে আমরা শুরুতে যে স্কিলটা নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে জেনারেল টপিক অফ প্যারাগ্রাফ। এই জেনারেল টপিকটার সাথে স্কিমিংটা জড়িত। আপনি যদি স্কিমিং আপনি কেন করবেন, কারণ আপনি জেনারেল টপিক খুঁজে বের করবেন। তাহলে আমাদের কি প্রথমে কি শেখা লাগবে ভাই? এই যে এটা স্কিমিং শেখা লাগবে। স্কিমিং যদি আপনি পারেন তাহলে আপনি একটা প্যারাগ্রাফে জেনারেল টপিক খুঁজে বের করবেন। এটাই ধরেন আজকে ক্লাসের মেইন জিনিস। আজকে যদি আমি ক্লাস, কালকে যদি আমি না নিতে পারি তাহলে পরশুদিন নিবো। এই তো এই ক্লাসটার সাথে কন্টিনিউ যেন হয়, এবং এই ক্লাসের ভিডিওটা দেখে রাখবেন। আমি আপনাদের অনেকগুলো পড়া দিব, পড়াগুলো করে রাখবেন। তাহলে স্কিমিং, স্কিমিং জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ এর সাথে জড়িত। তাহলে স্কিমিং কি? এই স্কিমটা কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ প্যারাগ্রাফ, এটার জন্য আমরা স্কিমিং করছি। এটা কেমন দেখেন। এখন বলতে পারেন স্যার এটা কি আছে, দাঁত মাত? এটা হলো একটা সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার। এটা হলো সেন্টেন্স। কেমন সেন্টেন্স দেখেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পাশের অংশটা, এটা হচ্ছে নাউন। এখানে নাউন থাকে, মাঝখানের অংশে ভার্ব থাকে, আর এটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে। তো একটা সেন্টেন্সের এই জিনিসগুলো খুব প্রমিনেন্ট, বুঝছেন, খুবই প্রমিনেন্ট। আর নিচের যে অংশগুলো আছে, এখানে কারা কারা বাস করে? এখানে বাস করে হচ্ছে হলো প্রিপোজিশন, আর্টিকেল বাস করে, এখানে বাস করে কনজাংশন, এখানে এরা বাস বাস করে। তো আমি যদি একটা প্যাসেজে শুধুমাত্র শুরুর দিকে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভের দিকে ফোকাস করি, তাহলে কি আমি এটার ডিপ মিনিং পাবো? ইয়েস অর নো বলেন তো? জানি না। নো স্যার। পাওয়া কিন্তু সম্ভব না। আবজা আবজা একটা মিনিং পাবো, আবজা আবজা। মিনিংটা হতেও পারে আবার নাও পারে। হ্যাঁ, তাহলে আমি যদি, তাহলে স্কিমিং কাকে বলে? আমরা শুধুমাত্র ফোকাস করব নাউন, দেখছেন কি এটা লিখতে চাচ্ছি, নাউন হয়ে যেতেছে নোয়াইস, নাউন, ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভ, এর উপর ফোকাস করব। অ্যাভয়েড করব প্রেপোজিশন, আর্টিকেল, এগুলোকে অ্যাভয়েড করব। তাহলে ডু নট গো টু দা ডিপ মিনিং, ডিপ মিনিং পাবো না। যদি আমি না পাই, তাহলে আমি একটা, এই জিনিসটাকে বলা হয় স্কিমিং। তাহলে আমরা একটা সেন্টেন্সের তাহলে কার দিকে তাকাবো? শুধু নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভের দিকে তাকাবো। অ্যাভয়েড করবো প্রিপোজিশন এবং আর্টিকেল, এবং আমি ডিপ মিনিং এর দিকে যাব না। তাহলে আমি যে অবস্থাটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে হলো, এটাই হচ্ছে আপনার হলো আহ মানে জেনারেল টপিক বের করার ওয়ে। তাহলে এটাকে আমরা বলতেছি স্কিমিং। তাহলে আমি আপনার সময় দেই একটু লেখার জন্য, লিখে নেন।
ওকে, দেখেন এইটা কিভাবে আমরা গেমটা খেলি। তো ধরেন আপনাদেরকে আমি একটা প্যারাগ্রাফ দিলাম। এই প্যারাগ্রাফটার কোনো কিছু নাই স্যার, শুধু নাউন আছে, কিছু কিছু জায়গায় ভার্ব আছে, কিছু কিছু ওয়ার্ড আমি স্কিমিং করে দিচ্ছি, প্যারাগ্রাফটা নাই। তো এই প্যারাগ্রাফটা যদি আমরা দিকে তাকাই, তাহলে এই প্যারাগ্রাফটার আসলে জেনারেল টপিক কি আমরা খুঁজে বের করবো। হ্যাঁ, তো এখানে কি কি বলতেছে দেখেন: ফর্মাল এডুকেশন, একাডেমিক আর ভোকেশনাল, অবভিয়াসলি অফ ভ্যালু, এডুকেশন আউটসাইড ফর্মাল এডুকেশন স্কুল, সবাই এটা দেখেন। এই ওয়ার্ডগুলোর দিকে তাকান, দেখতে থাকুন, আরো বড় করে দিই তারা। বাস, ওয়ার্ডগুলোর দিকে তাকান। হোপফুলি করছেন। এখন দেখেন, আমি যদি বলি এইটার টাইটেলটা কি হবে, এই প্যারাগ্রাফে দেখেন তো এই দুটার মধ্যে কোনটা নিবেন। স্যার এই হবে এই। একজন এ বললেন, বিউ তো থাকতে পারে। বি কে কে আছেন, বি দেখেন কেউ আছেন কিনা, সাহস করে বলেন বি, তারপর আমরা বিবেচনা করবো দুই গ্রুপে। স্যার এই মনে হয় হবে। বিউ বলতেছে দুই একজন। শোনেন, আপনাদের একটা গল্প বলি। গল্পটা আমাকে দেখে আপনাদের অনেক ভদ্র ছেলে মনে হয়, এক্স্যাক্টলি কিন্তু অত ভদ্র না। মানে ক্যাট ক্লজের পোলাপানরা ইউজুয়ালি এত ভদ্র হয়ও না। এই গল্পটা বলি, শোনাই। আমি যখন ক্লাস 9-এ পড়ি বা ক্লাস 8-এ পড়ি, তখন না আমার বাড়ির পাশে একটা মেয়ে ছিল, তার নাম ছিল নাবিলা। সো নাবিলার বিষয়টা হচ্ছে এরকম, নাবিলাকে আমি আহ, কখনো তাকে পছন্দ করে কথা বলতে পারিনি। এনিওয়ে, গোপন প্রেম। তো দেন যেটা হলো সেটা হচ্ছে কি, এই গোপন গোপন থেকে গেল। তারপর আমার নানি বাসায়, রাজশাহীতে, তো নানি বাসার পাশে একটা মেয়ের নাম ছিল, সেই মেয়ের নাম হলো ফারজানা। তাকে আমি একটা চিঠি লিখি, প্রথম আমার এক বন্ধুর প্ররোচনায় পড়ে। এবং ওই সময় আমি খুব ভালো লিখতাম, তো লেখার অভ্যাস ছিল, লেখালেখির অভ্যাস অনেক আগে থেকে। তো ওকে একটা চিঠি লিখি, চিঠিটা পড়ে তো সে পাগল হয়ে যায় একদম। যাই হোক, তার সাথে আমার ওই আমলে চিঠি দেওয়া দিতে, কিন্তু শি ওয়াজ বিট কনফিউজ কাল। তার মানে সে আমাকে একবার বলে যে তুমি খুব ভালো, আর একবার বলে যে তুমি কুত্তা। তো এরকম বিষয়টা আর কি। তো যাই হোক, তারপর তার সাথে আমার তো আর কোনো কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই, এরকম সে তো আমাকে না করে দিলে পুরোপুরি ছ্যাপ। যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন
আমার এক বান্ধবী ছিল হিন্দু, বাট শি ওয়াজ মাই প্রথম লাভ বলা যায়, প্রেম বলতে যেটা বোঝা যায়। তার সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ হলো। সমস্যা হলো তার চাচাতো ভাই এই আমাদের ঘোরাঘুরি দেখছে, দেখে যা বাসায় বলে দিছে। বলার পর থেকে তাকে হেভি টাইট। তারপর সে বলছে না, আহ, প্রেম প্রেম আর হবে না। তখন আমি খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাই। ফ্রাস্ট্রেশনের মধ্যে যাই, আবার নামে নেমে যাই, যে আবার ফারজানের সাথে দেখা হয়, আবার ফারজানার সাথে কথাবার্তা বলি। দেন ফারজানা আবার এগ্রি করে। মজার বিষয় হচ্ছে তো কয়েকদিন পরে ফারজানা আবার নো করে দেয় আমাকে, না আমি ভালো লাগে না আমার, প্লিজ গো আউট। আবার আমি ফ্রাস্ট্রেশনে পড়েছি, চরম ফ্রাস্ট্রেশনে। তখন এই শিপটার এক বান্ধবী নাম হচ্ছে শিমু। তো সে আমাকে সান্ত্বনা দিতে আসে। তো সান্ত্বনা দিতে এসে এসে কট হয়ে গেছে আর কি। যাই হোক, তো তার সাথে প্রেম চলতেছিল এরকম, হবে হবে। এই মুহূর্তে আমার এক বন্ধু, রিপন নাম, সে কি করলো, সে হচ্ছে হলো মাঝখানে এসে বাধা এসে দাঁড়ালো। সে বললো তুই যার সাথে প্রেম করিস কোনো সমস্যা নাই, তোর আসলে ফারজানা এই সরি শিমুর সাথে তোর প্রেম করা যাবে না। অন্য যে কোনো মেয়ের কথা বল দোস্ত, আমি তোর জন্য ড্রাইভ দেবো, কিন্তু এই মেয়ের সাথে প্রেম করা যাবে না। আমার কিন্তু রিপন খুব ভালো ভালো বন্ধু, এবং হি ওয়াজ রাইট, সেটা আমি এখন বুঝি, তখন মানতে খুব কষ্ট হয়েছিল। দেন বিদেশ চলে যাই। বিদেশ চলে যাওয়ার পর আবার ফিরে আসি। এখানে আসার পরে অনার্স পাস, বিদেশ থেকে অনার্স করে আসি, তারপরে মাস্টার্স করে করে আসি, দেশে ফিরে আসি সুইডেন থেকে। ফিরে আসার পরে আবার দেখি আমার ফারজানার সাথে আমার মিট হলো ইএমকে সেন্টারে। দেন উই টক, এবং আমরা শেষ পর্যন্ত রিলেশনশিপে আবার জড়াই যাই ফারজানা। এবং অ্যাট দ্য এন্ড ফারজানাই আমার বউ। তো ব্যাপারটা হচ্ছে কি, আহ এই যে এতগুলো নাম বললাম, বলুন তো কোন নামটা বারবার আসতেছে? এই যে ফারজানা। দেখেন, এই যে ফারজানা, এই যে ফারজানা। এই ফারজানা হইতেছে যেগুলো বারবার আসে, এগুলোই হইতেছে মেইন আইডিয়া। সকল। মেইন আইডিয়া হচ্ছে এগুলো, বুঝছেন? আর এই এগুলো যেগুলো আসতেছে সাপোর্ট, এগুলোকে হলো সাপোর্টিং। তো আমাদের ম্যাচিং হিলেসের টার্গেট কি? কি বের করা? মেইন আইডিয়া বের করা। তাহলে আমাদের যেটা খুঁজতে হবে, যেটা বারবার রিপিট হচ্ছে, স্কিমিং করার উদ্দেশ্য হচ্ছে রিপিটিং আইডিয়াটা খুঁজে বের করা। রিপিটিং আইডিয়াটাই হবে হচ্ছিল মেইন আইডিয়া। ব্যাপারটা বোঝাতে পারছি? তো এখন আমরা যদি এখানে যাই, যে রিপিটিং আইডিয়া গুলো যদি যাই, তো দেখেন রিপিটিং আমার আমার আইডিয়া কোনটা, এখানকার রিপিটিং আইডিয়া কোনটা? এখানে রিপিটিং আইডিয়া ফর্মাল এডুকেশন। দেখেন ফর্মাল স্কুল, তারপর দেখেন ফর্মাল এডুকেশন, তারপরে এই যে ফর্মাল এডুকেশন, তারপরে হচ্ছে হলো এই যে যদি ইনফর্মাল এডুকেশন, একই কথা। তারপর যে লেফট স্কুল, তারপর এগুলো রিলেটেড ওয়ার্ড। ডন্ট প্রিপেয়ার স্কুল, মেইন ক্রিটিসিজম অফ স্কুল ইউনিভার্সিটি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমার বারবার ঘুরে আসতেছে কি আসলে, একাডেমিক এডুকেশন নাকি ফর্মাল এডুকেশন বলেন তো? ফর্মাল। কাজেই আমার এ নম্বর উত্তর না, আমার উত্তরটা হচ্ছে বি। এটা হচ্ছে আমার মেইন। জেনারেল টপিক। জেনারেল টপিক বের করতে গেলে আমাকে স্কিমিং করতে হবে। স্কিমিং করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে কি বের করতে হবে, কোনটা রিপিট হচ্ছে, কোন রিলেটেড ওয়ার্ড গুলো আছে এই সম্পর্কে, সেইটা হইতেছে হচ্ছে মেইন। ওকে, এটা একটা গুড প্র্যাকটিস। দেখেন এটা প্র্যাকটিস করলে কি, এটা আপনার জীবনেও কখনো করেন। তো এবার আমরা একটু যাই আরেকটা প্যারাগ্রাফ দিই, এই দিলাম। এবার এই আইডিয়াটাকে নিয়ে এবার 2 নম্বর সলভ করেন। তো এভরিওয়ান, উত্তর বললেন না কিন্তু, উত্তর আমি যখন বলবো তখন।
বলেন উত্তর এবার কোনটা দিবেন? আর বি নাম্বার, স্কিল বেসড অ্যাপ্রোচ টু এডুকেশন। স্যার এ। এ স্যার দিবেন। এই মনে হচ্ছে। কোশ্চেনটা শুধু প্রথমে আছে, কিন্তু স্কিল কথাটাই বারবার আসছে। এই যে বি 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 ওয়ার্কিং, প্লাম্বার, প্লাম্বার মানে হচ্ছে তো স্কিল বেস কাজ। উত্তর বি, কারণ এটা বারবার রিপিট হয়েছে। স্যার এটাকে খুবই জেনারেল টপিক বলে। কনফিউশন। এটাকে জেনারেল টপিক বলে। তো আপনি জেনারেল টপিকটা যখন বের করা শিখবেন তখন আপনি সামনের দিকে আগান, কোনটা মেইন আইডিয়া কোনটা সাপোর্টিং আইডিয়া। কিন্তু জেনারেল টপিক বের করা শিখতে হবে। তাহলে জেনারেল টপিক কি, আমি এটা বের করি। ধরেন আরো ছোট করে দিই, দেখেন আপনাদের জন্য সহজ করে দিই। প্রতিটা লাইন থেকে দুইটা করে ওয়ার্ড নেয়। ধরেন আমি এখান থেকে ওয়ার্ড নিলাম ইজ নট কনভিন্স আর সাইকোলজিস্ট, বাকি সব ওয়ার্ড কাটলাম, দুইটা বা তিনটা। তারপরে দেখেন মাইন্ড ওয়ান্ডারিং, বোর্ড, কাটলাম। স্যার কাটতেছেন কিসের উপর বেসিস? এই যে নাউনের অ্যাডজেক্টিভ নিতেছি, যেটা যেটা মনে হইতেছে কাটতে সেটা রেখে দিতেছি, যেটা মনে হইতেছে না কেটে দিতেছি। যেটা মনে হইতেছে ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা রেখে দিতেছি, যেটা মনে হইতেছে না ইম্পর্টেন্ট ওয়ার্ড না ওটা কেটে দিতেছি। পেইন, দুইটা ওয়ার্ড দেবো। স্যার মানে পিপল ওয়ার্ডটা যে কেটে দিলেন আগের লাইনটাতে, মানে উপরে আমার কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে হলো, আমি ইচ্ছা মতো কাটছি। এবার কাটার পর এবার দেখেন যে কোন ওয়ার্ডটা রিপিট হইতেছে, রিপিটিং ওয়ার্ডটা খুঁজে বের করে রিপিটেড so- ওয়ার্ড গুলো। স্যার পেইন। পেইন, তারপরে বলেন বোর্ড। বোর্ড, বোর্ড না কি জানি স্যার। বোর্ড ও ম্যাথ, মানে বোর্ড হওয়া। এটার মেইন এটা স্যার অ্যাডজেক্টিভ, ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ। তাহলে মোটামুটি আমি যেটা টানি, তাহলে টানলে যেটা হবে পেইন হবে আর বোর্ডম হবে। এই দুটাই হচ্ছিল মোটামুটি, এটা কি হয়েছে রিপিটেড ওয়ার্ড হচ্ছে এখানে। তার অর্থ এই প্যারাগ্রাফের জেনারেল আইডিয়াটা হচ্ছে হলো পেইন আর বোর্ডম। তাহলে আমরা একটা যদি নিজেদের মতো করে একটা যদি টপিক সিলেক্ট করতে চাই, তাহলে আমরা বলবো দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন পেইন অ্যান্ড বোর্ডম, মানে বোর্ডম এবং পেইন এর মধ্যে একটা রিলেশনশিপ আছে, সামথিং লাইক দিস। ওকে, তাহলে এটা হইতেছে মেইন টপিকটা বের করা, জেনারেল টপিকটা বের করা। তো এই স্কিল ডেভেলপ হওয়ার পরে কিন্তু যেতে হবে অন্য স্কিল ডেভেলপ করতে হওয়ার। তাহলে আমাদের মূল জেনারেল টপিকটা কি, পেইন আর হচ্ছে বোর্ডম। আপনাকে পরে প্যাসেজ দিলাম, বের করুন তো পরের প্যাসেজের মেইন আইডিয়াটা কি, মানে জেনারেল টপিক কি। বললেন না, যখন আমি বলবো তখন তো দেখেন।
বলেন মূল কথা কি? স্যার স্যার বোর্ড নিয়ে দুইটা স্যার। পাইছি, বোর্ডেম পাইছি আর মোড পাইছি বোর্ডেম স্যার। স্যার। আরো কিছু ওয়ার্ড, বোডেম তো এই প্যাসেজেও ছিল। বোডেম তো পুরো প্যাসেজ, স্যার ক্রিয়েটিভিটি। কথাটা ঠিক। মান 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 ওয়ার্ডটা বারবার রিপিট আছে। মান 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 না, মান হচ্ছে একটা লোকের নাম। লোকের নাম ডাজন্ট ম্যাটার। স্যার মান তো একটা নাম তাই না স্যার এখানে? মান নাম, ওটা ডাজন্ট ম্যাটার। এই প্যাসেজটার এই প্যারাগ্রাফের জেনারেল টপিক হচ্ছে ক্রিয়েটিভিটি। ঠিক আছে? এই স্কিলটা আপনার যখন ডেভেলপ হবে তখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন। তারপরে আপনার হচ্ছে হলো এটা স্কিল বেস লার্নিং। তাহলে যেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, পুরো প্যারাগ্রাফ নিতে হবে, নিয়ে আপনাকে দেখতে হবে কোনটা আসলে মেইন টপিক, কোনটা জেনারেল টপিক, এটা আপনি বের করতে পারেন কিনা। যদি বের করতে পারেন তাহলে আপনি একটা ধাপ আগাইলেন ম্যাচিং হেডলাইন্স এর পথে। এখন আমি যদি আরেকটা ধাপ দেখাতে পারি, কোনো বিষয় না, কিন্তু আপনাকে স্কিল ডেভেলপ করেন। আমি আপনাদেরকে দেই, আপনারা ছবি তুলতে থাকেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট স্যার আপনার বইতে আছেন এটা? হয়ে আছে, নেন স্ক্রিনশট। বইয়ের 6 নম্বর এক্সারসাইজ 6। 2 নম্বর, স্যার, স্যার আগেরটা একটু আগে তারপর 2 নেন আগে, তারপর শেয়ার করে দিন, একজন নিলেই তো হয়। 3 নেন, 4, 5, 6, 6 সাথে একসাথে, 8, 9, 10, 11, 12। আমি আপনাদেরকে গ্রুপ করে দিচ্ছি, হ্যাঁ, এটাকে বলে ব্রেকআউট রুমে নিয়ে যাচ্ছি, ব্রেকআউট রুম স্টাডি। তো আপনারা গ্রুপ গ্রুপ করে আপনারা এখন হচ্ছে হলো সবাই বের করবেন যে হচ্ছে কোনটা জেনারেল টপিক। ঠিক আছে? তাহলে প্রত্যেক গ্রুপে আপনারা থাকবেন হচ্ছে 4 জন করে। অবশ্যই কিন্তু চলে যাবেন, গিয়ে সবাই মিলে ডিসকাস করবেন, করে তারপর আসবেন। আমি আপনাদের এটা 12টা করার জন্য সময় দিলাম 15 মিনিট, করে এসে তারপর আমার সাথে ডিসকাস করবেন। গো, ক্রিয়েট করলাম, ব্রেকআউট রুমে চলে যান। এখানে কিন্তু থাকেন না, এখানে থাকলে কিন্তু ক্লাস থেকে বাইরে করে দেবে।
সলভ দেন, প্রথমটার সলভ দেন। আমি একটা যদি দেখি, যদি আমি দেখি নাই, প্রথমটার হচ্ছে হলো অ্যান্সার আমার কাছে উত্তর হইতেছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং হচ্ছে ফ্যাক্টরস। দেখেন মিলছে কিনা জি স্যার, রেভলিউশন আর ফ্যাক্টরস। প্রথমটার উত্তর। জি স্যার। রেভলিউশন হচ্ছে স্যার, দ্বিতীয়টার উত্তর ফ্যাক্টরস তো অনেক নিচেও আছে স্যার। ফ্যাক্টরস অনেক জায়গাতে আছে, আর এটার বিষয়টা হবে ফ্যাক্টরস। এই দেখেন 20 ফ্যাক্টরস, ফ্যাক্টরস, এই যে ফ্যাক্টরস, এগুলো সবই ফ্যাক্টরস। তারপর নিচেও আবার আছে ফ্যাক্টরস, তারপরে অনেক জায়গায় ফ্যাক্টরস, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই যে ফ্যাক্টরস। ওকে, পরেরটায় আসেন। পরেরটায় আমার মূল আলোচনা হইতেছিল টি, ইয়ান বিয়ার, বেয়ার নিয়ে। টি বিয়ার, তারপরে হচ্ছে হলো এটাই মূল আলোচনা। ড্রিঙ্ক, ড্রিঙ্কস স্যার। ড্রিঙ্কস, ড্রিঙ্কস, হ্যাঁ ড্রিঙ্কস, টি বিয়ারও তো ড্রিঙ্কসই তো, টি বিয়ার তো টিবিআর মানে তো ড্রিঙ্কস, তাই না? এই একই জিনিস হবে। তারপরেরটায় আসি, তারপরেরটা হলো ভেজাল। তার প্যারটাতে কিন্তু অনেকগুলা হচ্ছে হলো ইয়া আছে আর কি। এই যেমন হচ্ছে ডিজিজ আছে একটা, এই যে পপুলেশন, হ্যাঁ পপুলেশন যদিও ডাবল হয় নাই, এখানে একটা পপুলেশন। ডাবল রেভলিউশনটা তো হয়েছে তো, আছে। ডাবল আছে। তারপরে হচ্ছিল রেভলিউশন তো থাকবে, এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে ম্যালেরিয়া আছে, আবার ফুড আছে। তো এইটা না পুরোটা, এটা এটা কনফিউজিং। তার অর্থ কি জানেন? তার অর্থ এখানে কোনো ধরনের জেনারেল টপিকটা নাই, ওরকম জেনারেল টপিক এটাতে নাই। স্যার এখানে অ্যান্সার হবে না, তার বড় সম্ভাবনা কম, তাই না? এতে এলো জেনারেল টপিক দিয়ে উত্তর। স্যার, স্যার তখন এটা বলা যায় না, রিডাকশন অফ পপুলেশন গ্রোথ? না, এটা নিয়ে তো পুরো প্যারাগ্রাফটা কথা না, এটা তো সিম্পল একটা জায়গায়, এটা তো না, মোটামুটি। পরবর্তী যে চারটা কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন গুলো কিসের ভিত্তিতে আছে? এটা হতে পারে যে পরবর্তীতে চারটা কজেস আছে, এই কজ গুলো তো হচ্ছে রিডাকশন অফ পপুলেশন না? এটা তো পরের আলোচনা, কিন্তু ওটা আমার তো পরে আলোচনা ভাই, এটা তো হচ্ছে যে জাস্ট মানে মেন আইডিয়াটা কি হচ্ছে কাজ করবে। এটা মানে না, জেনারেল টপিক, নট মেইন আইডিয়া। তারপরে এখানে মূল কথা লেবার প্রোভাইড, এখানে উপরে পাইতেছে লেবার, নিচের দিকে আর কোথাও লেবার নাই। তারপরে হিউম্যান ওয়েস্ট নিয়ে এখানে আলোচনা, নিচের দিকে নাই। ডিজিজ নিয়ে এখানে আলোচনা, এটা নাই। কাজে এটারও ডিজিজ নিয়ে একটা বিষয় আছে, মর্টালিটি রেট আছে, মর্টালিটি রেটের রিলেটেড কথাবার্তা, যে মর্টালিটি বাড়ছে, কিন্তু তারপরও ওই ডিজিজ নিয়ে ডাইরেক্টলি এই পর্যন্ত ডিজিজ আসছে, কিন্তু পুরো প্যারাগ্রাফের পরের দিকে ডিজিজ মিজিজ নাই, এই জায়গাতে ডিজিজ মিসিং, কিন্তু উপরের দিকে ডিজিজ। তাহলে এটার একটা পুরো প্যারাগ্রাফের জেনারেল টপিক নাই, এটা আসলে ওরকম ভাবে প্যারাগ্রাফটা নাই। এবার আসেন এখানে ডেভেলপিং লার্জ সিটিজ, এটা নাই। ওয়াটার বর্ন ডিজিজ, জাপানিজ পপুলেশন এ থাকলো। তারপরে ব্রিটেনের টি হিস্টোরি নিয়ে আলোচনা, টি নিয়ে আলোচনা, টি নিয়ে আলোচনা, ড্রিঙ্ক নিয়ে আলোচনা। তারপর এখানে টি নিয়ে আলোচনা, এখানে কিন্তু ব্রিটিশ নিয়ে আলোচনা। এখানকার জেনারেল টপিক আছে, কিন্তু জেনারেল টপিক হচ্ছে টি। টি, টি অ্যান্ড ব্রিটেন। 6 নম্বর যদি আসেন, 6 নম্বর হচ্ছে হলো ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথের নিচে কোনো আলোচনা নাই। তো এখান থেকে শুরু হয়েছে মডার্ন টেকনোলজি, ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা হয়েছে, কার ইউজ নিয়ে আলোচনা হয়েছে, এখানে কার ইউজ নিয়ে আলোচনা, কার্স নিয়ে আলোচনা, মোটামুটি মেন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মেন। তাহলে এখানে রিপিটেড ওয়ার্ড হচ্ছে ট্রান্সপোর্ট, আর হচ্ছে কার, আর হইতেছে আর নাই। তারপরে এখানে যদি আমরা আসি মূল আলোচনা, এখানে যে গুড ট্রান্সপোর্ট একটা প্রথম লাইনে আলোচনা, ইকোনমি যে দেখতে পাচ্ছেন, ফ্লো ইকোনমি দেখতে পাচ্ছেন, তারপর ইউরোপিয়ান ইকোনমি দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে হলো ইন্ডাস্ট্রির কথা এখানে আছে, প্রোডাকশন সাইড গুলো অন্যদিকে দিকে চলে যাচ্ছে। তো প্রোডাকশন, তো আমার কাছে যেটা মনে হচ্ছে গুড ট্রান্সপোর্টের বিষয়টাতে এদিকে আছে আর কি, ইন্ডাস্ট্রি দিকে দিকে যাচ্ছে। তারপরে যদি আমি বলি যে হচ্ছে এটা আসলে মেইন জেনারেল ট্রান্সপোর্ট অ্যান্ড ইকোনমি স্যার, ট্রান্সপোর্ট অ্যান্ড ইকোনমি। হতে পারে, ইকোনমি স্যার, ইকোনমি ইকোনমি, মূল কথা হচ্ছে এখানে ইকোনমি নিয়ে আলোচনা। এই ট্রান্সপোর্ট থাকবে, ট্রান্সপোর্ট প্যাসেঞ্জার টাইপের, বুঝছেন? তাহলে ইকোনমি নিয়ে মূল কথা। তারপরে এখানকার টপিকটা যদি আমরা দেখি,
তাহলে এটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। তারপরে ক্যান্ডিডেট থাকলো, ট্রান্সপোর্ট ফ্লো থাকলো, তারপরে ট্রান্সপোর্টের যে ভলিউমটা টোয়াইস হয়েছে, আবারও ক্যান্ডিডেট কান্ট্রিজ ফিরে আসতেছে। তারপর ইম্পোর্টেড। তার মানে এখানকার মূল কথা হলো, আমরা যেটা দেখে মনে হয়েছে, মূল কথা হচ্ছে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট কান্ট্রি। ক্যান্ডিডেট কান্ট্রিজ, ক্যান্ডিডেট কান্ট্রিজ। দেন এখানকার মূল কথা কি দেখেন, এখানকার হলো এই যে দিস অবজেক্টিভ, দিস মানে আগের এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট পলিসি, তারপরে এই যে দা অ্যাম্বিশিয়াস অবজেক্টিভ, তার মানে এখানকার মূল কথা কি, অবজেক্টিভ। জেনারেল টপিক আছে। দেন আসেন পরেরটাতে, যদি আমরা যাই 10 নম্বরে, খালি কার্বন ডাই অক্সাইড, CO2 CO2 CO2। তার মানে এখানকার মূল টপিকটা CO2 মানে, কার্বন ডাই অক্সাইড। বাড়াই দিয়ে বলি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যু। তারপরে এটাতে যদি আমরা যে 11 নম্বরে এফোর্ট নিচ্ছে, শিফট হচ্ছে, চেঞ্জ, শিফট মানে তো চেঞ্জ। তারপরে দিস হ্যাজ রিচড এ পিচ, এটা তো একটা এক্সাম্পল, এত 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 চেঞ্জ হয়েছে, তো এটাতে চেঞ্জটা কিন্তু এখানে বুঝাইছে, টুডে এত ছিল, অন্য সময় এত। তার মানে এটার মূল যদি আলোচনা আমি করতে চাই তো এটা হবে শিফট বা চেঞ্জ, চেঞ্জ। কোনো কিছু চেঞ্জ হচ্ছে বা শিফট হচ্ছে। নেক্সট 12 নম্বর যদি যাই, তাহলে ফার্স্ট অ্যাপ্রোচ, প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে রোড ট্রান্সপোর্টটাকে কিছুটা করতে প্রাইসিং দিই, প্রাইসিং। প্রাইসিং এর বিষয়ে আলোচনা আছে, কিন্তু দেখেন দিস অপশন মানে কিন্তু প্রাইসিং। তারপরে রোড টোড অকুপাই হবে, এখানে প্রাইস, এই যে প্রাইস। তারপরে এটা আবার একটা অন্য ধরনের কথাবার্তা বলছি, তাহলে মোটামুটি যদি এটা আমি মেইন জেনারেল টপিক বের করতে চাই তাহলে প্রাইস। এই স্কিল যদি ডেভেলপ হয় তারপরে খেলা হবে, তার আগে কোনো খেলাই নেই আসলে। তার আগে ওই যে আবার অনেক কিছু শিখবেন, টিপস শিখবেন, টেকনিক শিখবেন, কিন্তু কাজ হবে না। আপনারা কাজ করেন, এগুলো আপনারা সলভ করেন 13 থেকে শুরু করে আপনার হচ্ছে 50 পর্যন্ত। এটা হচ্ছে হলো কি বলে, ছবি তুলে নেন, ছবি তুলে নিয়ে বাসায় এসে সলভ করেন। সেটা হচ্ছে হলো আহ, তোলেন, হলো 50 50, কালকে বললেন বসি। স্যার এটা কি আমরা লিখে রাখবো মেইন আইডিয়া গুলো মানে আজকে যেভাবে আরে সলভ করেছিলাম ব্রেকআউট রুমে? জেনারেল আইডিয়া বের করবেন, জেনারেল ওকে টপিক, মেইন আইডিয়া নিয়ে কোনো আলোচনা হয় না, স্যার। স্যার, নেক্সট ক্লাসে কি আপনি আবার স্যার ওইগুলো মানে সবগুলো সলভ রিভিউ করবেন এগুলা? সলভ দিবেন। তাহলে স্যার আমি আপনার এইটা কোন বই আছে আপনার এই বইটা এগুলো স্যার? টু টু এ, টাক্স টু। সবুজ কালার যে বইটা, ওইটাতে পার্ট 2। ছবি তোলা শেষ, ছবি তোলেন, আমি দিয়ে দিচ্ছি। স্যার এইগুলা কি স্যার আমাদের ইনফরমেশন ম্যাচিং লিস্ট অফ ফিটিং এর ক্ষেত্রে কাজে লাগবে? Yes, yes, 48 তোলেন, ছবি তোলেন আগে, স্যার আপনার রাইটিং এর ক্লাসে ব্যাচটা কবে স্টার্ট হবে স্যার? ফিলিং শেষ হওয়ার পরে ছবি তোলেন। স্যার ডেটটা কি এখনো কনফার্ম হয়নি? না, আমি তো আসলে রিল্যাক্সে পড়াইতেছি আপনাদেরকে। তারপরে আসেন 45 46, 43 44, 48 42, 38 39 40, 36 37, 34 35, 32 33, 31, 30, 27 28, 25 26,
23, 24, 21, 22, 20, 18, 17, 15, 16, 17। এগুলা করে রাখেন, কালকে আমার সাথে এসে মিলাইবেন। ওকে, তাহলে আমরা আসলে জেনারেল টপিক খুঁজে বের করা শুরু করলাম। হ্যাঁ, পরে কালকে ক্লাসে আবার দেখবেন যে অন্য কিছু বলতেছি। স্কিলগুলো ডেভেলপ করে নিয়ে তারপর ম্যাচিং ক্ষেত্রে সলভ করতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।